আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদমান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছি। আমার ইনস্টিটিউটের নাম ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, সংক্ষেপে আইআইটি। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী ছিলে, তোমরা হঠাৎ করে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে কিন্তু এখন ভর্তি পরীক্ষা চলে এসেছে, এবং ভর্তি পরীক্ষা মানেই কিন্তু অনেক টেনশনের মধ্যে তোমরা আছো, কনফিউশনের মধ্যে আছো যে কিভাবে আসলে তোমাদের আগাতে হবে। সো আমি চলে এসেছি তোমাদের টেনশন দূর করতে। আজকে আমরা গণিত বিষয়ে 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার প্রশ্নটি রয়েছিল বিজ্ঞান অনুষদে, সেটি নিয়ে আলোচনা করব। তো তোমরা খাতা কলম নিয়ে আমার জলদি বসে পড়ো এবং আমার সাথে এই বিষয়গুলো সলভ করে ফেলো, এবং সলভ করার সাথে সাথে তোমরা এটা বুঝতে পারবে যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তোমরা যে ধরনের এমসিকিউ সলভ করেছো, ভর্তি পরীক্ষার এমসিকিউগুলো তার চেয়ে একটু কঠিন হলেও খুব বেশি কঠিন নয়, খুব সহজেই তোমরা সলভ করতে পারবে। তো আমরা প্রতিটি ভিডিওতে 3টি করে এমসিকিউ সলভ করব। এভাবে আমরা পার্ট 1 পার্ট 2 এর মাধ্যমে প্রত্যেকটা এমসিকিউ এবং রিটেন পার্ট আমরা কিন্তু সলভ করে ফেলবো। তো প্রথম পার্টে আজকে আমরা 3টি প্রশ্ন নিয়ে সমাধান নিয়ে চলে এসেছি। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটার দিকে তোমরা যদি তাকাও, সেটা হচ্ছে 25x² প্লাস 16y² = 400 এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তো উৎকেন্দ্রিকতার সূত্র তোমরা জানো যে E = √1 - a²/b², যদি a b এর চেয়ে বড় হয়, আর যদি b a এর চেয়ে বড় হয় তাহলে √1 - b²/a²। তাহলে আমাদেরকে আগে a এবং b এটা কি সেটা খেয়াল করতে হবে। তো আমরা জানি যে একটা উপবৃত্তকে আমরা নর্মালি x²/a² প্লাস y²/b² = 1 এই আকারে প্রকাশ করতে চাই। তো এখন এই সমীকরণের রাইট হ্যান্ড সাইডে 400 আছে, তাহলে আমাদের কি করতে হবে? উভয় পক্ষকে 400 দিয়ে ভাগ করে দিতে হবে। সো 25x² ডিভাইডেড বাই 400 প্লাস 16y² ডিভাইডেড বাই 400 = 1, কারণ 400কে 400 দিয়ে ভাগ করলে 1 চলে আসছে। এখন 400কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কি আসে? 16 চলে আসে। তাহলে কি হলো? x² ডিভাইডেড বাই 16 প্লাস y² ডিভাইডেড বাই 25 = 1। অর্থাৎ আমরা জানি যে যদি a b এর চেয়ে বড় হয় তাহলে সূত্র হতো √1 - b²/a², আর যদি b বড় হয় তাহলে সূত্র হবে √1 - a²/b²। এটা কিন্তু মনে রাখা খুবই সহজ, কারণ আমার যেহেতু এখানে a ছোট, সুতরাং √1 - a²/b² না হয়ে যদি b²/a² হতো তাহলে কিন্তু রুটের মধ্যে ঋণাত্মক মান চলে আসতো। তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের e এর মানটা চলে আসতেছে e = √1 - a²/b²। এবার আমার a এর ভ্যালু আমার বের করার দরকার নেই, b এর ভ্যালু দরকার নেই, এখানে স্বাভাবিকভাবে এটা a² এবং এটা b² ভাবে আছে। সো আমরা এখানে কি লিখব? 1 - 16/25। তাহলে এখন দেখো এখানে লসাগু করলে 25 থেকে 16 গেলে থাকে 9, সো 9/25, যেটাকে রুট করলে চলে আসতেছে 3/5। খুব সহজভাবে আমরা উৎকেন্দ্রিকতাটা বের করে ফেললাম, এবং আমাদের কিন্তু এটা দেখা যাবে যে 1 মিনিটের কম সময়ের মধ্যে আমরা এই এমসিকিউটা সলভ করতে পারবো। তাহলে তোমরা দেখছো যে আসলে কিন্তু তত কঠিন প্রশ্ন আসে না, এবং দেখা গেছে তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য তোমরা যে ম্যাথের এমসিকিউ পার্ট সলভ করেছো সেখানেও কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলোই আসলে সলভ করে এসেছি। এবার চলে যাব আমি দ্বিতীয় প্রশ্নটিতে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের যে বিস্তৃতির ক্ষেত্রে যে প্রশ্নটা থাকে, এবং এটা কিন্তু মোস্ট কমন প্রশ্ন, যে এখানে জোড় সংখ্যা একটা থাকে 2x + 1/8x⁸ এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত? এই কোশ্চেনটা আসতে পারতো মধ্যপদের মান কত। সো মধ্যপদের মান আসুক বা x বর্জিত পদ এর মান আসুক, যখন আমরা জানি যে এটা জোড় সংখ্যা এবং জোড় সংখ্যাটা এখানে কত? 8, তখন কিন্তু আমরা জানি যে মধ্যপদের ক্ষেত্রে এটা করাটা কতটা সোজা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের দিকে তাকাও। প্রথম পদেও x এর পাওয়ার 1, আর দ্বিতীয় পদে এক্সটাকে এটা যদি উপরে নিয়ে আসতাম x এর পাওয়ার হচ্ছে -1। যখন আমরা দেখব যে এখানেও x আছে এখানেও x আছে এবং পাওয়ারের মধ্যে কোনো অসাম্য নেই, তখন আমরা খুব সহজে একটা কাজ করব। কি করব? 8কে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আসবে আমাদের 4, এবং বুঝে যাব এই 4-এর সাথে আমরা জানি r+1তম পদ আমাদের বের করতে হয়, তার মানে আসলে 5তম পদটাই হচ্ছে x বর্জিত পদটি বা মধ্যপদের মান। বাট আমাদের 5 নিয়েও কাজ করা লাগবে না, কারণ আমরা r এর মান পেয়ে গেছি, সরাসরি r এর মান পেয়ে গেছি 4। সো আমার সূত্র অনুযায়ী কি হবে? NCR ইন্টু প্রথম পদ টু দি পাওয়ার n - r ইন্টু দ্বিতীয় পদ টু দি পাওয়ার r।
সো আমরা আর এর মান এখানে স্বাভাবিকভাবে এটা হচ্ছে যেহেতু 2 দিয়ে ভাগ করেছি, স্বাভাবিকভাবে এখানে কিন্তু n মাইনাস আর এর মানও 4 আসবে, আর এর মানও কিন্তু 4 চলে আসবে। সো অ্যান্সারটা চলে আসবে 8c4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/8 টু দি পাওয়ার 4। সো এইটুকু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে যখনই বলবে মধ্যপদ বা এক্স বর্জিত রাশি এবং এখানে পাওয়ারের কোনো অসাম্যতা থাকবে না, অর্থাৎ এখানেও এক্স এখানেও এক্স বা এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার থাকবে, তখন আমরা এই জোড় সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে দেব এবং আর এর মান পেয়ে যাব 4 এবং সরাসরি বসিয়ে দেব 8c4, তারপর প্রথম পদ টু দি পাওয়ার 4 এবং দ্বিতীয় পদটা টু দি পাওয়ার 4। এখন সেটা হচ্ছে আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নেই, এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এই অংশটি সম্পূর্ণভাবে ক্যালকুলেটর ছাড়া আমাদেরকে হিসাব করতে হবে। সো এই জন্য আমাদের একটু ট্রিক্সটা মাথায় নিয়ে আসতে হবে, সেটা হলো যে এই জায়গাটাতে এটার পাওয়ারও 4 এটার পাওয়ারও 4। সো আমরা এটাকে ছোট করে নিয়ে আসতে পারি, যে ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে 2/8 টু দি পাওয়ার 4। আর 8c4 এটা মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সো এই জায়গাটাতে এসে বলছি এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই ক্যালকুলেশনটা কিন্তু আমাকে নিজেকে করতে হবে। সো আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে করতে হবে। এবার যদি আমরা খেয়াল করি সে 2 আর 8 এটাকে কাটাকাটি করলে আসতেছে 1/4 টু দি পাওয়ার 4। আর এখানে আমরা জানি 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8। সো স্বাভাবিকভাবে যখন নিচে 4 ফ্যাক্টোরিয়াল আছে ওই 4 ফ্যাক্টোরিয়াল আমরা কেটে নিয়ে আসবো 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8। আর নিচে আমাদের 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো এবার এই অংশটা ধীরে ধীরে আমরা আস্তে আস্তে কাটবো এবং কেটে আমরা ফলাফলের দিকে এগিয়ে যাব। তাহলে আমরা যদি যাই, এখানে 4 ইন্টু 2 8, এই 8-এর সাথে কাটাকাটি হয়ে গেল। এখানে 1 আছে, এখানে 3 আছে, 3 দিয়ে যদি 6কে কাটি এখানে চলে আসলো 2। তাহলে আমরা আবার এখান থেকে বের করে নিয়ে আসি, আমার এখানে আসছে 5 ইন্টু 2 ইন্টু 7 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4। এবার আমরা 4 টু দি পাওয়ার 4 এই জিনিসটা নিয়ে আস্তে আস্তে কাজ করব। তাহলে আমরা বুঝলাম 4 টু দি পাওয়ার 4কে আবার ভেঙে আমরা লিখতে পারি 4 4 16, 4 4 16 মানে 16 ইন্টু 16। এবার আবার এই 2 দিয়ে যদি আমরা কাটি এটা হয়ে গেল 8। ঠিক আছে, এরপরে আমরা দেখতেছি যে এই জিনিসটা আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, সুতরাং আমরা সমাধানের দিকে চলে যাব। 5 7 35 আর 8 16-এর ভ্যালু হচ্ছে 144। সুতরাং দেখো জিনিসটার জন্য অনেক বেশি কাটাকাটি বা অনেক কোনো প্রসিডিওরের প্রয়োজন হয়নি, কিন্তু আসল খেলাটা কিন্তু ছিল ক্যালকুলেশনে। সো তোমাকে ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশনটা করে ভ্যালুটা বের করে ফেলতে হবে। এরপরে আমরা তৃতীয় প্রশ্নটিতে চলে যাচ্ছি। তৃতীয় প্রশ্নটা একেবারে সহজ, সেটা হচ্ছে বলা হয়েছে কোনো বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করছে, ছোট্ট করে তোমরা চিত্রটা এঁকে ফেলবা, যার একটা হচ্ছে পি আর একটা হচ্ছে 2p। একটা বিন্দুতে পি এবং 2p এই দুইটা বল ক্রিয়া করতেছে এবং এর ফলে এদের লব্ধির মান হচ্ছে √7p। আমাদেরকে এর মধ্যবর্তী কোণটা জানতে চেয়েছে, আমরা স্বাভাবিকভাবে এটা ভ্যালু ধরে নেই আলফা। সো স্বাভাবিকভাবে সূত্র অনুযায়ী তোমরা জানো যে লব্ধি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। সো আমার এখানে পি এর ভ্যালু কিউ এর ভ্যালু দুইটা যে ভেক্টর দুইটার ভ্যালু দেওয়া আছে, আর এর মানটাও দেওয়া আছে, আমাকে আলফার মানটা বের করতে হবে। সো আমরা জাস্ট মানটা বসিয়ে দিব, √7p হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার, কিউ স্কোয়ারের জায়গায় আমরা 2p বসিয়ে দিব, 2 ইন্টু পি ইন্টু 2p ইন্টু কজ আলফা। সো এটাকে গুণ করলে আসবে 7p স্কোয়ার আর এখানে আসবে 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার ইন্টু কজ আলফা। 7 থেকে 5 মাইনাস করলে আসবে 2p স্কোয়ার আর এখানে আমার 4p স্কোয়ার আছে, এটা আমরা নিচে নিয়ে নিব, ইকুয়াল টু কজ আলফা। সো শেষ পর্যন্ত আমরা কজ আলফার মানটা পেলাম পি স্কোয়ার কাটাকাটি হাফ। সো আমরা সবাই জানি যে কস 60 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ, সো আলফার মান চলে আসবে 60 ডিগ্রি। তাহলে খেয়াল করে যদি আমরা দেখি এই তিনটা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি, এই দুটি প্রশ্ন কিন্তু সরাসরি ইন্টারমিডিয়েটের একটা পরীক্ষায় আসার মতো সহজ প্রশ্ন, যেটার মধ্যে কিন্তু আমাদের কোনো ট্রিক্স করা লাগেনি, সরাসরি সূত্রের মধ্যে মান বসিয়ে আমরা
বের করে ফেলেছি। এই প্রশ্নটি মোটামুটি ইন্টারমিডিয়েটের রিটেনে আসার মতো একটা প্রশ্ন, সুতরাং এর ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, মানে কঠিন ভাবনার ব্যাপার নেই। শুধু ক্যালকুলেশনটা আমরা যদি ঠান্ডা মাথায় ক্যালকুলেটর ছাড়া যেহেতু করতে হবে, একটু জায়গা নিয়ে করে ফেলি, তাহলে আমরা এই প্রশ্নটিও সলভ করতে পারবো। তাহলে পার্ট 1-এ আমরা 3টে এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে পার্ট 2-এ আমরা আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।